আমেরিকান নৌবাহিনীর শক্তিশালী ডেস্ট্রয়ারগুলো কি আসলেই ইরানের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মস্কুইটো বোট বা সেই ক্ষুদে স্পিডবোটগুলোর আক্রমণ থেকে নিরাপদ? ইরান কিভাবে তাদের আক্রমণ সাজায়? ইরানের আক্রমণের শুরুতেই থাকে একটি ধ্রুপদী স্কোয়ার্ম বা ঝাঁক কৌশল। কয়েক ডজন ছোট অথচ বিদ্যুৎ গতির স্পিডবোট সব দিক থেকে আমেরিকান যুদ্ধজাহাজকে মৌমাছির মতো ঘিরে ফেলে। এর পরের ধাপে শুরু হয় আসল খেলা, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোনের এক সমন্বিত হামলা। এই কৌশলের মূল উদ্দেশ্য হল একসঙ্গে অসংখ্য লক্ষ্যবস্তু জাহাজের দিকে ছুড়ে দেয়া, যাতে জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ওভার স্যাচুরেটেড বা অতি ভারাক্রান্ত হয়ে পড়ে। সহজ কথায়, ডেস্ট্রয়ারের ডিফেন্স সিস্টেমকে এতটাই ব্যতিব্যস্ত রাখা হয় যে শেষ পর্যন্ত তারা প্রতিটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে খেই হারিয়ে ফেলে। প্রজেক্ট ফ্রিডম অপারেশনের সময় একটি নাটকীয় ঘটনা ঘটেছিল। ইউএসএস ট্রাক্সটন এবং ইউএসএস ম্যাসন নামক দুটি ডেস্ট্রয়ার যখন বাণিজ্যিক জাহাজ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই ইরানি বাহিনী এক দীর্ঘস্থায়ী হামলা শুরু করে। আমেরিকান জাহাজগুলো যখনই কিল জোন বা মরণ ফাঁদে প্রবেশ করে, অমনি যেন দিগন্ত আলোকিত হয়ে ওঠে। ইরান এখানে কেবল শক্তি পরীক্ষা করেনি, বরং তারা এক সুসংগত মাল্টি ডোমেইন হামলা চালায়। প্রথমে আসে সেই কুখ্যাত মস্কিউটো ফ্লিট বা মশা বহর, যা আমেরিকান ক্রুদের মনোযোগ বিভ্রান্ত করে দেয়। একই সময়ে আকাশ ভরে যায় ড্রোন বা চালকবিহীন বিমানে, আর এর মধ্যেই ইরানি উপকূল থেকে ধেয়ে আসে জাহাজ বিধ্বংসী ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি হলো ইরানের পাঠ্যপুস্তকীয় স্যাচুরেশন অ্যাটাক কৌশল। এত বেশি দিক থেকে হামলা করো যে কিছু একটা যেন প্রতিরক্ষা জাল ছিঁড়ে লক্ষ্যে আঘাত হানতে পারে। ইরান জানে আমেরিকার সাথে সরাসরি লড়াইয়ে তারা পেরে উঠবে না, তাই তারা অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের উপর নির্ভর করে। যেমন একদম সাধারণ দেখতে বাণিজ্যিক জাহাজের কন্টেইনারের ভেতর থেকে হঠাৎ ক্ষেপণাস্ত্র বেরিয়ে আসে। এর সাথে যুক্ত হয় নিচু দিয়ে উড়া ড্রোন এবং ছোট সাবমেরিন। এই ছোট সাবমেরিনগুলো সোনার দিয়ে শনাক্ত করা প্রায় অসম্ভব। তারা হয়তো বিশালাকার রণতরী ডুবিয়ে দিতে পারবে না, কিন্তু এমনভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে যাতে ওই জলসীমায় অপারেশন চালানো বিপজ্জনক হয়ে ওঠে। ইরানের 6টি মূল সামরিক কৌশল, স্কোয়ার্ম বা ঝাঁক, সব দিক থেকে একসাথে হামলা করে ডিফেন্স সিস্টেমকে পাগল করে দেয়া। মাইন বসানো, হরমুজ প্রণালীতে নিঃশব্দ ঘাতক মাইন বিছিয়ে দেয়া, যা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে আমেরিকাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে। কিল জোন ও শুট অ্যান্ড স্কুট, উপকূলের পাহাড়ে মোবাইল মিসাইল লঞ্চার লুকিয়ে রাখা, এক জায়গায় হামলা চালিয়ে দ্রুত অন্য জায়গায় পালিয়ে যাওয়া। ওত পেতে থাকা সাবমেরিন, গাদির ক্লাসের ক্ষুদে সাবমেরিনগুলো সমুদ্রতলে নিঃশব্দে বসে থাকে এবং ক্যারিয়ার বা ডিস্ট্রয়ারের হাল লক্ষ্য করে টর্পেডো ছোড়ে। ড্রোন যুদ্ধ, ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন পাঠিয়ে জাহাজের রাডার ডিশ এবং ফ্লাইট ডেক অকেজো করে দেয়া, যাতে জাহাজটি অন্ধ হয়ে যায়। আঞ্চলিক সদর দপ্তরে হামলা, ইরান শুধু সমুদ্রে নয়, আমেরিকার আঞ্চলিক ঘাঁটি যেমন কাতারের আল উদাইদ বা বাহরাইনের এনএসএ ঘাঁটিতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রাখে। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমে এশিয়ার মরুভূমিতে এমন এক গোলক ধাঁধায় পা রেখেছে, যা এখন তাদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইরানের বিরুদ্ধে তাদের দীর্ঘস্থায়ী এই সংঘাত কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি ছিল এক সুদূর প্রসারী কৌশলগত ফাঁদ। ইরান যেন এক দক্ষ জাদুকর, যারা মার্কিন দম ফেরে তাসের ঘরকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওয়াশিংটন যখন ইরানের বিরুদ্ধে তাদের সমরাষ্ট্রের প্রদর্শনীতে ব্যস্ত, তখন তারা হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি যে এই খেলা তাদের নিজেদেরই বুমেরাং হয়ে ফিরবে। তেহরানের অদম্য প্রতিরোধ ওয়াশিংটনকে বাধ্য করেছে তাদের মূল্যবান ও দুর্লভ গোলাবারুদের ভান্ডার নিঃশেষ করতে। কেবল 39 দিনের সংক্ষিপ্ত সময়ে মার্কিন বাহিনী যে পরিমাণ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, টমাহক ক্রুজ মিসাইল এবং SM-6 সিস্টেম ব্যবহার করেছে, তা মার্কিন প্রতিরক্ষা কাঠামোর মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাহিনীর এই অতি উৎসাহী গোলাবারুদ ব্যবহার এখন তাদের অস্তিত্ব সংকটের মুখে ফেলেছে। ইরান কেবল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেনি, বরং তাদের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতার হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। ইরানকে পরাস্ত করার নেশায় ওয়াশিংটন যখন তাদের মজুত করা গোলাবারুদের অর্ধেকই খরচ করে ফেলেছে, তখন এটি স্পষ্ট যে তারা যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার বদলে নিজেদেরই সর্বশান্ত করছে। ইরান এখানে নায়ক, কারণ তারা মার্কিন শক্তির অপচয় ঘটিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে পরাশক্তির দম্ভ কত দ্রুত ধূলিসাৎ হতে পারে। এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উত্থান এখন মার্কিনীদের জন্য আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে লড়তে গিয়ে ওয়াশিংটনের হাত খালি, অন্যদিকে দক্ষিণ চীন সাগরে চীনের দাপট। বাতিখাতান 2026 মহড়া চলাকালীন চীনের লিনন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের উপস্থিতি এবং টাইপ 055 ডেস্ট্রয়ারের মহড়া যেন মার্কিনীদের জন্য এক দুঃস্বপ্ন।
এই টাইপ 055 রণতরী এখন এশিয়ার বৃহত্তম ভাসমান অস্ত্রাগার, যা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য এক মরণ ফাঁদ। খবর উঠেছে বেজিং তাদের YJ-20 হাইপারসনিক মিসাইল মহড়ায় ব্যবহার করেছে, যার গতি শব্দের চেয়ে 6 গুণ বেশি। এই মিসাইল মার্কিনীদের ঘুম কেড়ে নিয়েছে, কারণ এর পাল্লায় থাকা যে কোনো লক্ষ্যবস্তু মুহূর্তের মধ্যে ভস্মীভূত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন শাখের করাতের মতো পরিস্থিতির মুখোমুখি। একদিকে ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেদের সামরিক ভান্ডার ক্ষয় করছে, অন্যদিকে প্রশান্ত মহাসাগরে চীনের সাথে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে। ইরানের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি এখন বজ্র আটনি ফসকা গেরোয়ের মতো। তারা ভেবেছিল দ্রুত জয় পাবে, কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। ইরান আজ বিশ্ব রাজনীতির সেই শক্তি কেন্দ্র যারা মার্কিনীদের অজেয় হওয়ার দর্প চূর্ণ করে দিয়েছে। তাদের কারণেই আজ মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে আকাশ পাতাল ভাবছে। ইরান তো কেবল একটি দেশ নয়, তারা সেই অপরাজেয় শক্তি যারা মার্কিন সাম্রাজ্যবাদের গায়ে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন এখন বুঝতে পারছে তারা কেবল একটি দেশের বিরুদ্ধে লড়ছে না, বরং এমন এক কৌশলের সাথে খেলছে যার শেষ কোথায় তা তাদের অজানা। ইরান আজ তাদের সুচিন্তিত কৌশলে গোটা মার্কিন সামরিক পরিকল্পনাকে তছনছ করে দিয়েছে। সত্তর বছর ধরে একটি কথা বিশ্বাস করা হয়ে আসছিল, মার্কিন ঘাঁটি মানে অভেদ্য দুর্গ। প্যাট্রিয়ট মিসাইল, স্তরে স্তরে রাডার, আকাশে অদৃশ্য প্রহরী। এই জালের মধ্য দিয়ে কোনো শত্রু বিমান ঢুকে পড়বে এমন স্বপ্ন দেখেনি পেন্টাগন। কিন্তু স্বপ্ন আর বাস্তব একই জিনিস নয়। ইরান সেই পার্থক্যটা বুঝিয়ে দিল, নিঃশব্দে, নিখুঁতভাবে, রাডারের অন্ধকারে বাজ পাখির মতো ছোঁ মেরে। মার্চের শুরুর কথা। বিশ্বের নজর তখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁকের দিকে। আকাশে আগুন, সমুদ্র উত্তেজনা, পর্দার আড়ালে তখন অন্য এক নাটক শুরু হয়ে গেছে। ইরানের দক্ষিণ পশ্চিমের খুজেস্তান প্রদেশের একটি ঘাঁটি থেকে একটি বিমান উড়াল দিল। কোনো হইচই নেই, কোনো ঢাকঢোল নেই। একজন পাইলট, একটি বিমান, একটি লক্ষ্য। বিমানটি উড়ল মাটির কাছ ঘেঁষে, পারস্য উপসাগরের ঢেউয়ের মাথা ছুঁই ছুঁই করে। কয়েক ডজন মিটার উচ্চতা, ভূমির বক্রতার আড়ালে লুকিয়ে রাডারের দৃষ্টিসীমার নিচে থেকে এগিয়ে চলল কুয়েতের দিকে। এই কৌশলের নাম লো অল্টিটিউড পেনিট্রেশন। পৃথিবীর বুক আঁকড়ে ধরে শত্রুর চোখ ফাঁকি দেয়া। রাডার দিগন্তের নিচে যা থাকে তা সে দেখতে পায় না। ইরান ঠিক এই অন্ধ জায়গাটাতে আঘাত করল। আর ঠিক সেই মুহূর্তে উপর থেকে শত শত ক্ষেপণাস্ত্র আর ড্রোন ঝাঁক বেঁধে আসছিল। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা তখন হাজার হাত দিয়ে উপরের আক্রমণ ঠেকাতে ব্যস্ত। সেই বিশৃঙ্খলার সুযোগে ঢেউয়ের মতো নিচু হয়ে কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতে ঢুকে পড়ল সেই একাকী বাজ পাখি। বোমা ফেলল, লক্ষ্যে আঘাত করল, তারপর নিরাপদে ফিরে এলো ঘরে। গোটা অভিযানে কেউ টের পায়নি। 1953 সালের পরে প্রথম কোনো শত্রু যুদ্ধ বিমান মার্কিন ঘাঁটিতে বোমা ফেলল। 70 বছরের অহংকার এক ঝটকায় ধুলায় মিশে গেল। আর যে বিমান এই অসাধ্য সাধন করলো সেটি কোনো অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের জেট নয়, এটি হেসা কোসার, ইরানের নিজের হাতে করা, নিজের ঘামে তৈরি। পশ্চিমা বিশ্লেষকরা F5 প্ল্যাটফর্মকে সেকেলে বলে উড়িয়ে দিয়েছিল বহুদিন আগে, কিন্তু ইরান সেই তাচ্ছিল্যকে গ্রাহ্য করেনি। 1987 সাল থেকে শুরু হয়েছিল যাত্রা, রিভার্স ইঞ্জিনিয়ারিং, নিজস্ব গবেষণা, 4 দশকের নিরলস পরিশ্রম। আজ কোসারে 88% যন্ত্রাংশ ইরানের নিজের। আধুনিক ডিজিটাল ককপিট, মাল্টিপারপাস রাডার, লেজার, GPS নেভিগেশন, সবটাই তেহরানের ইঞ্জিনিয়ারদের মেধার ফসল। অবরোধ যাকে দমাতে চেয়েছিল সে ঘরে বসেই নিজের ডানা গুজিয়ে নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন ইরানের বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস। কোসারের এই অভিযান সেই দাবির মুখে সপাটে চপেটাঘাত করেছে। 7টি দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের সম্মিলিত হামলায় বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। হ্যাঙ্গার পুড়েছে, কমান্ড হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে, যোগাযোগ অবকাঠামো ভেঙে পড়েছে। তবে ইট পাথরের ক্ষতির চেয়ে বড় ক্ষতি হয়েছে আত্মবিশ্বাসের। পেন্টাগনের সেই দীর্ঘদিনের দম্ভ, আমাদের ঘাঁটি অভেদ্য, সেই দম্ভ আজ চূর্ণ। ইরান প্রমাণ করেছে শক্তি মানে সবসময় সবচেয়ে বড় বোমা নয়, শক্তি মানে শত্রুর দুর্বলতা চেনার বুদ্ধি, সঠিক মুহূর্তে সঠিক আঘাত করার সাহস। রাডারের অন্ধকারে যে বাজ পাখি উঠতে শিখেছে তাকে শুধু আকাশ দিয়ে আটকানো যায় না। বাঘকে আহত করলে কি তাকে পঙ্গু করা যায়? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই ভুলটাই করল। বোমার পর বোমা, হামলার পর হামলা। তবু লৌহ মানব ইরান মাটিতে লুটিয়ে পড়েনি, বরং ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছে আরো শক্তপোক্ত হয়ে। মার্কিন গোয়েন্দা সংস্থার নিজের গোপন প্রতিবেদনই এখন সাক্ষ্য দিচ্ছে সেই অবিশ্বাস্য পুনরুত্থানের।
ওয়াশিংটনের দরবারে বিজয়ের ঢাক বাজানো হয়েছিল বেশ জোরে সোরে। ডোনাল্ড ট্রাম্প বারবার মাইকে এসে ঘোষণা দিয়েছেন ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু মাটির নিচে যে সত্য লুকিয়েছিল তা আর আড়ালে রইল না। নিউ ইয়র্ক টাইমস ফাঁস করে দিল সেই বিস্ফোরক তথ্য। চলতি মে মাসের গোড়ায় তৈরি মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন মূল্যায়নে স্পষ্ট লেখা আছে, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মজুতের প্রায় 90% এখন আংশিক বা পুরোপুরি সচল। হরমুজ প্রণালীর পাশে থাকা 33টি ঘাঁটির মধ্যে 30টি ইরানের মুঠোয়। সামগ্রিকভাবে যুদ্ধ শুরুর আগের তুলনায় 70% ক্ষেপণাস্ত্র মজুত ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র এখনো অক্ষত। এ যেন শত্রুর নিজের মুখেই পরাজয়ের স্বীকারোক্তি। গত 28 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল টানা কয়েক সপ্তাহ মার্কিন ও ইসরায়েলি বোমার আঘাতে ইরানের আকাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। বিশ্ব ভেবেছিল এবার বুঝি পারস্যের ঘোড়া মুখ থুবড়ে পড়ল, কিন্তু ইরান তখন মাটির নিচে নিজের শিকড় আরো গভীর করছিল। যুদ্ধকালে ইরান থেমে থাকেনি এক মুহূর্ত। পাল্টা হামলার পর পাল্টা হামলা, মধ্যপ্রাচ্য মার্কিন ও ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে কমপক্ষে 100টি ধাপে আঘাত করেছে তেহরান। এক হাতে ঢাল আর এক হাতে তলোয়ার, এটাই ইরানের যুদ্ধনীতি। এরপর যুদ্ধবিরতি এলো, কিন্তু ইরান বসে রইল না। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি তখন জানালেন এক চাঞ্চল্যকর কথা। যুদ্ধবিরতির সুযোগে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা যুদ্ধের আগের চেয়েও বাড়িয়ে নিয়েছে। মানে হামলাকারীরা যতটা ক্ষতি করলো তার চেয়ে বেশি পুষিয়ে নিয়েছে ইরান। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি, এই প্রবাদ যেন ইরানের জন্যই তৈরি। তাক করা বন্দুক, টানা ঘোড়া। গত শনিবার মুসাভি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন পরিস্থিতি। ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন পারস্য উপসাগরে মার্কিন লক্ষ্যবস্তু ও শত্রু জাহাজের দিকে তাক করে রাখা আছে, শুধু অপেক্ষা একটি নির্দেশের। চূড়ান্ত আদেশ পেলেই বাহিনীগুলো ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে কৌশলগত জলপথ, যেখান দিয়ে প্রবাহিত হয় বিশ্বের তেল সরবরাহের বিশাল অংশ। তার পাশে 30টি সক্রিয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে ইরান যেন দাঁড়িয়ে আছে দারোয়ানের মতো। এই প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতির কপালে যে বিপদ ঘনাবে সেটি ওয়াশিংটনও ভালো করে জানে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস অবশ্য এই গোয়েন্দা প্রতিবেদনকে নাকচ করার চেষ্টা করলেন। দাবি করলেন ইরান বুঝতে পারছে তাদের বর্তমান পরিস্থিতি টেকসই নয়। এমনকি যারা ইরানের শক্তি পুনরুদ্ধারের কথা বলছেন তাদের হয় বিভ্রান্ত, নয়তো আইআরজিসির মুখপাত্র বলে চিহ্নিত করলেন। কিন্তু এই যুক্তি খণ্ডন নিজেই খণ্ডিত, কারণ এই তথ্য কোনো ইরানি সূত্রের নয়। এ হলো মার্কিন গোয়েন্দা সংস্থার নিজের কথা। নিজের ঘরের আয়না যখন অন্য ছবি দেখাচ্ছে, তখন বাইরে সুন্দর মুখ দেখানো কঠিন। 90% এক সংখ্যায় দুনিয়া কাঁপালো তেহরান। সংখ্যাটা ছোট, মাত্র দুটো সংখ্যা, কিন্তু এই দুটো অঙ্ক উচ্চারণ করতেই ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে। তেল আবিবের বুক কেঁপে উঠেছে, আর বিশ্বের কূটনৈতিক মহলে পড়েছে ভূমিকম্পের ঢেউ। 90%। ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই একটি পোস্টে লিখলেন, আবার হামলা হলে ইরান 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। কথাটা যেন বাতাসে ছুড়ে দেয়া একটি জ্বলন্ত মশাল। 90% মানে কি? কেন এত ভয়? পরমাণু বিজ্ঞানের হিসাবে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানে অস্ত্র মানের উপাদান। পারমাণবিক বোমা বানাতে এই মাত্রার বিশুদ্ধতা লাগে। 60% পর্যন্ত গেলে সীমিত মাত্রার ডার্টি বম্ব তৈরি সম্ভব, কিন্তু 90% পৌঁছালে সেটা আর ডার্টি বম্ব নয়, সেটা হিরোশিমার ভাষায় কথা বলে। ইরানের হাতে এখনই রয়েছে 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম। মার্কিন গোয়েন্দা সংস্থার নিজস্ব মূল্যায়ন বলছে, এই মজুদ যতক্ষণ আছে ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আর 60 থেকে 90% যাওয়া প্রযুক্তিগতভাবে মাত্র একটি ছোট পদক্ষেপ। সেই ছোট পদক্ষেপের হুমকিটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ভূমিকম্পের কারণ। চাপের জবাবে পাল্টা চাপ, তেহরানের পুরনো কৌশল, নতুন শক্তি। ঘটনার পটভূমিটা বোঝা দরকার। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠিয়েছিল ওয়াশিংটনে। সেই প্রস্তাবে ছিল একাধিক শর্ত: যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীতে সার্বভৌম কর্তৃত্ব, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হেজবুল্লাহ, হুথি, পপুলার মোবিলাইজেশন ফোর্সের ওপর হামলা বন্ধ। শর্তগুলো কঠিন, কিন্তু ইরানের অবস্থান স্পষ্ট। এগুলো দাবি নয়, ন্যূনতম প্রাপ্য। ট্রাম্প সেই প্রস্তাব ছুঁড়ে ফেললেন, ঘোষণা দিলেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। নেতানিয়াহু কানে কানে জানিয়ে দিলেন ইরানের শর্ত মানা যাবে না। ওয়াশিংটন ভেবেছিল চাপে পড়ে তেহরান নরম হবে, হিসাব উল্টো হলো। পরদিনই এলো পারমাণবিক হুঁশিয়ারি। ইরান বলল আবার হামলা হলে 90%। কূটনীতির ভাষায় বললে এটা পাল্টা চাপের সবচেয়ে ধারালো অস্ত্র। যুদ্ধক্ষেত্রে যা পারেনি, আলোচনার টেবিলে সেই কাজটাই করে দিল একটা সংখ্যা। কূটনৈতিক
কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা হয়তো চাপ সৃষ্টির কৌশল, বাস্তব প্রয়োগের চেয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র। কিন্তু প্রশ্নটা হলো, বাস্তব প্রয়োগ হোক বা না হোক, এই হুমকির মূল্য কি কম? যে দেশের হাতে আছে 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম, যার পারমাণবিক স্থাপনাগুলো বোমায় পুরোপুরি ধ্বংস হয়নি, যে দেশের বিজ্ঞানীরা এই প্রযুক্তির দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন, সেই দেশ যখন 90% কথা বলে, তখন সেটাকে নিছক ভাষণ ভাবলে বোকামি হবে। ট্রাম্প বলেছিলেন মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে গেছে, কিন্তু মার্কিন গোয়েন্দাদের নিজস্ব মূল্যায়ন ভিন্ন কথা বলছে। উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অক্ষত থাকলে ক্ষমতা কমেনি বলেই তাদের মত। ইরানের পারমাণবিক হুমকির পাশাপাশি হরমুজ প্রণালীর প্রশ্নটাও ঘুরছে। বিশ্বের 1/5 তেল ও গ্যাস চলে এই পথে। ইরান সেই পথ বন্ধ রাখার ক্ষমতা রাখে, এটা এখন কারো অজানা নয়। যুদ্ধবিরতির শর্তে হরমুজে সার্বভৌম কর্তৃত্বের দাবি রেখেছে তেহরান। এটা শুধু সামরিক দাবি নয়, এটা অর্থনৈতিক অস্ত্র। বিশ্ব অর্থনীতির চেক পয়েন্ট যার হাতে, তার দাবি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কয়েকশো ডলারের একটি ছোট ড্রোন আর কোটি কোটি ডলারের তৈরি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কে জিতবে? আজ আমরা কথা বলবো হিজবুল্লাহর সেই মারাত্মক ড্রোন কৌশল নিয়ে, যা কিনা ইসরায়েলের বহু বিলিয়ন ডলারের আয়রন ডোমকে নাস্তানাবুদ করে দিচ্ছে। আয়রন ডোম ইসরায়েলের আকাশের পাহারাদার। রকেট আসছে, আয়রন ডোম গুলি করে নামিয়ে দেয়। শুনতে যত সহজ, বানাতে তত দামি। এই পুরো সিস্টেমে বিনিয়োগ হয়েছে কোটি কোটি মার্কিন ডলার। প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম 50,000 থেকে $1,00,000 পর্যন্ত। এতদিন ধরে এই ঢাল ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা, কিন্তু হিজবুল্লাহ একটা নতুন প্রশ্ন তুলে দিয়েছে। কোটি টাকার ঢাল কি শত টাকার তীর ঠেকাতে পারে? এফপিভি ড্রোন, এই অস্ত্র কি? এফপিভি মানে ফার্স্ট পারসন ভিউ, মানে চালক গ্যাজেট পরে বসে থাকেন আর ড্রোনের চোখ দিয়ে দেখতে পান সরাসরি। এটাকে চালানো অনেকটা ভিডিও গেমের মতো, কিন্তু ফলাফল গেমের নয়, বাস্তব। হিজবুল্লাহ এখন যে ড্রোন ব্যবহার করছে সেগুলো আরো এক ধাপ উপরে, ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোন উঠতে উঠতে পেছনে একটি চিকন কাচের সুতো ছেড়ে যায়, সেই সুতো দিয়েই নিয়ন্ত্রণ হয়। এখানে আয়রন ডোমের বিপদ। ইলেকট্রনিক জ্যামার দিয়ে রেডিও সিগন্যাল কেটে দেওয়া যায়, কিন্তু কাচের সুতো কাটবে কিভাবে? সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি ইসরায়েলি আয়রন ডোম ব্যাটারিতে আছড়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি হামলা নয়, এটি একটি বার্তা। বার্তা হলো, তোমার সবচেয়ে দামি ঢালটাই এখন লক্ষ্যবস্তু। মার্চ থেকে হিজবুল্লাহ এই ড্রোন ব্যবহার বহুগুণ বাড়িয়েছে। ইসরায়েলি মিডিয়া নিজেই স্বীকার করছে সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি অ্যাকশন ভিশনের ম্যানেজিং ডিরেক্টর নেরি জিন বলেছেন একটি চমকে দেওয়ার মতো কথা। তিনি বলেন, 10 কোটি টাকার ট্যাঙ্ক হঠাৎ হার মেনে যায় মাত্র $400 একটি এফপিভি ড্রোনের কাছে। এই কথাটা মনে রাখবে, এটা শত্রুপক্ষ বলেনি, ইসরায়েলের নিজেরই একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন। এর মানে দাঁড়াচ্ছে আধুনিক যুদ্ধে সবচেয়ে দামি অস্ত্রই সবচেয়ে কার্যকর। এই সমীকরণটা ভেঙে পড়ছে। এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার প্রথম দেখা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। দুই পক্ষই জাল, গুলি, ইলেকট্রনিক ডিফেন্স দিয়ে এটা থামানোর চেষ্টা করেছে, পারেনি। হিজবুল্লাহ সেই যুদ্ধের প্রতিটি পাঠ মুখস্থ করেছে। তাই ইউক্রেনের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন ইসরায়েল ইউক্রেনের কাছ থেকে ড্রোন যুদ্ধের শিক্ষা নেয়নি, আর সেটাই এখন তার কাল হয়েছে। হিজবুল্লাহ শুধু অস্ত্র কিনেনি, সে যুদ্ধের নতুন ব্যাকরণ শিখেছে। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে একটি বিশেষ ড্রোন প্রতিরোধ প্রকল্প গঠনের নির্দেশ দিয়েছেন, তবে সঙ্গে স্বীকার করেছেন সমাধান পেতে অনেক সময় লাগবে। ইসরায়েল এখন এআই চালিত ডিটেকশন, লেজার অস্ত্র, মাইক্রোওয়েভ ডিফেন্স নিয়ে ভাবছে, কিন্তু সেগুলো কবে আসবে কেউ জানে না। একটা ফোন কল, এক পাশে ডোনাল্ড ট্রাম্প, অন্য পাশে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর নেতারা। ট্রাম্প কথা শেষ করলেন, তারপর নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কেউ কথা বললেন না, একজনও না। ট্রাম্প নিজেই অস্বস্তিতে পড়ে রসিকতা করলেন, তোমরা কি এখনো লাইনে আছো? যে ফোন কলে কাঁপল মধ্যপ্রাচ্য। ট্রাম্প এক লাইনে জড়ো করলেন 8 দেশের শীর্ষ নেতাদের: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, বাহরাইন। উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা, কিন্তু ট্রাম্প হঠাৎ মোড় ঘুরিয়ে দিলেন। বললেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়া মাত্রই সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। আব্রাহাম অ্যাকর্ডের পরিধি বাড়াতে হবে এখনই। ফোন লাইনে বজ্রপাত নামল। সৌদি আরব, কাতার, পাকিস্তান, যাদের ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্কই নেই, তারা একটা শব্দও বললেন না। ট্রাম্পের এই মহাপরিকল্পনার সামনে সবচেয়ে বড় পাথর হয়ে দাঁড়িয়ে আছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একসময় ইসরায়েলের দিকে একটু হাত বাড়ানোর ইচ্ছা ছিল তার, কিন্তু গাজায় রক্তের বন্যা দেখার পর রিয়াদের অবস্থান পাথরের মতো শক্ত হয়ে গেছে।
ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকেও বিন সালমান আব্রাহাম অ্যাকর্ডে সই করতে রাজি হননি। সৌদি প্রশাসনের বার্তা একটাই, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, থাকবেও না। আমেরিকান ও ইসরায়েলি কূটনীতিকরাও স্বীকার করছেন এই অচলাবস্থা সহজে কাটছে না। সেপ্টেম্বরে ইসরায়েলে নির্বাচন আসছে, নতুন সরকার কেমন হবে না জেনে সৌদি আরব কোনো বড় চাল চালবে না। বিন সালমান তেলে মাথা দেওয়ার মানুষ নন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, একদিন হয়তো ইরান ও ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডের অংশ হবে। এই কথা পড়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা কেউ হেসাচ্ছেন, কেউ মাথায় হাত দিয়েছেন। ইরান, যে দেশ দশকের পর দশক ধরে ইসরায়েলকে তার অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি মনে করে, সে কিনা একদিন তেল আবিবকে আলিঙ্গন করবে, এটা কল্পনার জগতেও কঠিন। কিন্তু ট্রাম্প এই কল্পনাকে কূটনীতির হাতিয়ার বানাচ্ছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, মুসলিম নেতারা যদি এই সুযোগ হাতছাড়া করেন, সমগ্র মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। এই ধমকের ভাষা দেখিয়ে বোঝা যায় ওয়াশিংটন আসলে কতটা মরিয়া। ইরান যেভাবে খেলছে দাবার ছক, এই পুরো পরিস্থিতিতে ইরান কিন্তু চুপচাপ বসেনি। তারা দাবার ছকে এমন চাল দিচ্ছে যা প্রতিপক্ষকে ভাবিয়ে তুলছে। পরমাণু কর্মসূচির বিস্তারিত আলোচনায় তারা এই মুহূর্তে যাচ্ছে না, সেটা পরের ধাপে। আগে চাই নিরাপত্তার নিশ্চয়তা, আগে চাই নিষেধাজ্ঞা শিথিলের ভাষা। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছে, কারণ এটা দিয়ে বিশ্বের তেলের বিশাল একটা অংশ যায়। এখানে ছাড় দিলে আন্তর্জাতিক সম্প্রদায় একটু নরম হবে। কিন্তু ইউরেনিয়াম মজুদ ছেড়ে দেয়া, কোথায় যাবে, কিভাবে যাবে, কে যাচাই করবে, এসব পরে, অনেক পরে। ইরান সময় কিনছে এবং সময় কেনার এই শিল্পে তারা ওস্তাদ। তাসনিম নিউজ একটি সম্ভাব্য কাঠামোর কথা জানিয়েছে। পূর্ণ চুক্তির আগে একটি সীমিত সমঝোতাপত্র, ইরানের তেল রপ্তানিতে সাময়িক ছাড়, বিনিময়ে মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধবিরতি। লেবাননও এই ছাতার নিচে আসবে। হরমুজের বিষয়টা 30 দিনে, আনুষ্ঠানিক পরমাণু আলোচনা 60 দিনে। উপসাগরের বুকে যখন আগুন জ্বলছে, তখন কে মিত্র আর কে শত্রু সেই হিসাব মেলানো ভার। ইরানের প্রায় 3000 ড্রোন ও ক্ষেপণাস্ত্র দুবাই আর আবুধাবির আকাশ ছিঁড়ে পড়েছে। বন্দর, বিমানবন্দর, হোটেল, টাওয়ার কিছুই রেহাই পায়নি। সংযুক্ত আরব আমিরাত রাতারাতি রণক্ষেত্রে পরিণত হয়েছে, কিন্তু সেই ঘর পোড়া মানুষ শুধু ছাই গুনে নিয়ে পাল্টে আঘাত করেছে, চুপিসারে, আড়ালে, কাউকে না জানিয়ে। এই হলো মধ্যপ্রাচ্যের আসল চেহারা। ওয়াল স্ট্রিট জার্নাল পর্দা সরিয়ে দিয়েছে। রিপোর্ট বলছে, সংযুক্ত আরব আমিরাতে এই যুদ্ধে নীরব দর্শক ছিল না। সরাসরি সামরিক হামলা চালিয়েছে ইরানের মাটিতে। পশ্চিমা যুদ্ধবিমান ও অত্যাধুনিক নজরদারি নেটওয়ার্ক ব্যবহার করে এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরের লাভান দ্বীপে ইরানের একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। সেই হামলায় বিশাল আগুন লেগেছিল। শোধনাগারের বড় অংশ মাসের পর মাসের জন্য অকেজো হয়ে পড়েছে। আমিরাত একটিও কথা বলেনি, স্বীকার করেনি, অস্বীকারও করেনি। কিন্তু যে বিষয়টি আরও চমকে দেওয়ার মতো, সেটি হলো এই হামলা হয়েছিল ঠিক সেই সময়ের কাছাকাছি যখন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছিলেন। একদিকে শান্তির কথা, অন্যদিকে লাভান দ্বীপে ধোঁয়া উঠছে। এই দুমুখ খেলার নাম আধুনিক কূটনীতি। মোহাম্মদ বিন জায়েদের হিসাব মেলেনি। ইরান যখন প্রথম আঘাত করে, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ সৌদি আরব ও কাতারকে একজোট করতে ছুটেছিলেন। তার হিসাব ছিল সহজ, উপসাগরীয় দেশগুলো একসঙ্গে দাঁড়ালে ইরান দুবার ভাববে, সবাই মিলে পাল্টা মারলে ইরানের ঘুম ছুটে যাবে। কিন্তু রিয়াদ নাকচ করে দিল। কাতার পিছিয়ে গেল, বাহরাইন ও কুয়েত সৌদি আরবের পথ ধরল। ওমান তো আগে থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকায়। কেউ কেউ মোহাম্মদ বিন জায়েদকে সরাসরি বলে দিয়েছে, এটা আমাদের যুদ্ধ নয়। আঘাতের পর আঘাত সামলে একা দাঁড়িয়ে থাকা আমিরাতের জন্য এই বার্তা ছিল কানে গরম সীসা ঢালার মতো। রিয়াদ আমিরাতের যৌথ হামলার প্রস্তাবকে উস্কানিমূলক বলে উড়িয়ে দিয়েছে। তারা বেছে নিয়েছে শুধু প্রতিরক্ষামূলক অবস্থান, কূটনীতি ও ঢাল তলোয়ার নয়। এই কৌশলগত বিভেদ সৌদি আমিরাত সম্পর্কে আগে থেকে যে ফাটল ছিল, তাকে ফাটিয়ে খাদে পরিণত করেছে। কাতার পরিস্থিতি আরো জটিল। রাশ লাফান গ্যাস টার্মিনালে ইরানের হামলার পর দোহায় ক্ষণিকের জন্য পাল্টা আঘাতের কথা ভাবা হয়েছিল, কিন্তু শেষমেশ ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছে সংঘর্ষ নয়, মধ্যস্থতা। তাদের এলএনজি রপ্তানি আর বিদেশি সামরিক ঘাঁটি ইরানের নিশানায়, তাই আগুনে ঘি না ঢালাই শ্রেয়। নেতানিয়াহুর গোপন সফর। এই যুদ্ধের আরেকটি অধ্যায় এখন সামনে এসেছে, যা এক বিস্ময়। অপারেশন রোয়ারিং লায়ন চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। পর্দার আড়ালে ইসরায়েল ও আমিরাত যে কত গভীরে হাত মিলিয়েছে, এই তথ্যগুলো তারই ছবি আঁকছে। ইসরায়েল শুধু কূটনীতিই করেনি, আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠিয়েছে আমিরাতে। আব্রাহাম চুক্তির পর এটাই দুই দেশের সবচেয়ে বড় প্রত্যক্ষ প্রতিরক্ষা সহযোগিতা।
এপ্রিলের শেষে আমিরাত সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক জোট থেকে বেরিয়ে গেছে। এখন শোনা যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি থেকেও সরে আসার কথা ভাবছে আবুধাবি। ধ্বংসের ধোঁয়া এখনো কাটেনি, অথচ কারখানায় আবার আলো জ্বলছে। মিসাইলের গর্জন থামতে না থামতেই ওয়েল্ডিং এর ফুলকি উঠছে ইরানের অস্ত্র কারখানায়। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ভেবেছিল এবার চিৎ করে দেওয়া গেছে, কিন্তু হিসাব মেলেনি। মার্কিন গোয়েন্দাদের নিজেদের রিপোর্টই বলছে তেহরান ঘুরে দাঁড়াচ্ছে এবং প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত। গত 28 ফেব্রুয়ারি শুরু হয় সংঘাত। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ইরানের মিসাইল ঘাঁটি, লঞ্চার আর অস্ত্র কারখানার ওপর ঝাঁপিয়ে পড়ে। দাবি করা হয়েছিল ইরানের 90% সমরাস্ত্র উৎপাদন কেন্দ্র মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে দৃঢ় কণ্ঠে বললেন, পুনর্গঠন করতে ইরানের বহু বছর লেগে যাবে, কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেই দাবির বেলুন চুপসে গেছে। গোয়েন্দারা যা দেখছেন, 8 এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যা দেখছে তাতে তাদের নিজেদেরই চোখ কপালে ওঠার দশা। একাধিক গোয়েন্দা সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে ইরান কেবল ক্ষত সারাচ্ছে না, সক্রিয়ভাবে নতুন ড্রোন উৎপাদনও শুরু করে দিয়েছে। একটি মার্কিন প্রশাসনের কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, আগামী 6 মাসের মধ্যে ইরান তার ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরে পাবে। শুধু তাই নয়, যেসব মিসাইল লঞ্চার মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল সেগুলো এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এপ্রিলে যেখানে বলা হচ্ছিল ইরানের প্রায় অর্ধেক লঞ্চার অক্ষত আছে, সাম্প্রতিক হিসাবে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 2/3। কুপারের দাবি আর গোয়েন্দা রিপোর্টের মধ্যে ফারাকটা এতটাই বিস্তর যে দুটি আলাদা সূত্র সরাসরি জানিয়ে দিয়েছে দুটোর মধ্যে কোনো মিল নেই। গোয়েন্দাদের কাছের একটি সূত্রের কথায় এই ক্ষতি ইরানকে বড়জোর কয়েক মাস পিছিয়ে দিতে পারে, বছর তো দূরের কথা। এত দ্রুত কিভাবে সম্ভব হলো? তেলে জলে মেশে না, কিন্তু রাশিয়া আর চীনের সঙ্গে ইরানের সম্পর্ক সেই নিয়মেরই ব্যতিক্রম। দ্রুত পুনর্গঠনের পেছনে এই দুই মিত্রের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। চীন যুদ্ধ চলাকালীন সময়েও ইরানকে মিসাইল তৈরির যন্ত্রাংশ সরবরাহ করে গেছে। মার্কিন নৌ অবরোধে সরবরাহ কিছুটা কমলেও থামেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও সিবিএস নিউজে এই তথ্য স্বীকার করেছেন। চীন অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছে, তবে যন্ত্রাংশের খালি বাক্সগুলো নিজের হয়েই কথা বলে। এর বাইরে আরেকটি বড় কারণ হলো হামলা আসলে যতটা কার্যকর হয়েছে বলে দাবি করা হয়েছিল ততটা হয়নি। ইরানের প্রতিরক্ষা শিল্পের একটি অংশ শুরু থেকেই সম্পূর্ণ অক্ষত ছিল, অর্থাৎ শূন্য থেকে শুরু নয়, একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে ইরান পুনর্গঠন শুরু করতে পেরেছে। ড্রোন এখনকার আসল মাথা ব্যথা। যুদ্ধের আগে ইরানের হাজার হাজার ড্রোন ছিল, হামলার পরও তার অন্তত 50% অক্ষত থেকে গেছে। এখন সেখানে নতুন উৎপাদন যোগ হচ্ছে। এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কেন? কারণটা সহজ অঙ্কের। ইরানের একটি ড্রোনের দাম মাত্র $20,000। সেটা ঠেকাতেই যুক্তরাষ্ট্রকে খরচ করতে হয় $40 লাখ। একটি ড্রোন আর পাল্টা খরচ 200 গুণ। এই অসম অর্থনীতিতে ইরান টিকে থাকতে পারে অনেকক্ষণ। অন্যদিকে প্রতিপক্ষের কোষাগার খালি হয় তপ্তপুরে। মিসাইল সক্ষমতা এখনো পুরোপুরি পুনর্গঠিত না হলেও ড্রোন দিয়েই সেই ঘাটতি পুষিয়ে নিতে পারে তেহরান। ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় দেশগুলো সবাই এই ড্রোনের নাগালে। সমুদ্রের গভীর থেকে মৃত্যুর বার্তা। ইরানের আত্মঘাতী ড্রোন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। সমুদ্রের কালো অন্ধকার চিরে ধেয়ে আসছে এক অদৃশ্য শিকারী। বাতাসে নয়, জমিনে নয়, আঘাত হানবে সরাসরি সমুদ্রের গভীর থেকে। ইরানের নতুন আত্মঘাতী ড্রোন এক লহমায় বদলে দিতে পারে আধুনিক যুদ্ধের হিসেব নিকেশ। একটি নতুন যুদ্ধের যুগ শুরু। বিশ্বের প্রথম পানির নিচে উৎক্ষেপিত আত্মঘাতী ড্রোন উন্মোচন করে ইরান নতুন এক সামরিক অধ্যায়ের সূচনা করল। এই ড্রোন অদৃশ্য শিকারীর মতো টার্গেটের দিকে এগিয়ে যাবে। পর মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে ছিন্ন ভিন্ন করবে শত্রুর শক্তি। পারস্য উপসাগর থেকে বিশ্বের মহাসমুদ্রে ছড়িয়ে পড়তে পারে এর ভয়াল ছায়া। সাগরের গহীনে ইরানের নতুন মহাশক্তি। এই ড্রোন পানির নিচে লুকিয়ে থেকে শত্রুদের জন্য অনিবার্য মৃত্যুর ফাঁদ তৈরি করতে সক্ষম। প্রচলিত সামুদ্রিক ড্রোনগুলোর মতো এটি পৃষ্ঠে নয়, বরং গভীর থেকে অতর্কিত হামলা চালাবে। এর সবচেয়ে বড় অস্ত্র গোপনীয়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিশানার নির্ভুলতা। কে রুখবে এই জল দৈত্যকে? বিশ্বের বড় নৌবাহিনীগুলো এখনো বায়ুবাহিত হুমকি মোকাবেলায় অভ্যস্ত, কিন্তু ইরানের এই নতুন আত্মঘাতী ড্রোনের কারণে নৌবাহিনীকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে হবে।
সনাতন সোনার প্রযুক্তি হয়তো এই ডুবো শিকারীকে চিহ্নিত করতে পারবে না। এটি শব্দহীনভাবে চলতে পারে, পরিবর্তনশীল গভীরতায় থাকতে পারে, এমনকি একসাথে ঝাঁকের মতো আক্রমণ চালাতে পারে। শত্রু বুঝতেই পারবে না কখন তার দিকে এগিয়ে আসছে এক অবধারিত ধ্বংস। এআই চালিত এক ভয়ঙ্কর অস্ত্র। ইরানের এই আত্মঘাতী ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এক নতুন মাত্রা যুক্ত করেছে। এটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারে, হামলার সময় কৌশল নিজে নিজে ঠিক করতে পারে। মানুষ নয়, মেশিনই এখন যুদ্ধের সিদ্ধান্ত নেবে। বিশ্বের 20% তেল সরবরাহ হয় পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথ দিয়ে। ইরান যদি সেখানে এই ড্রোন মোতায়েন করে, তাহলে মার্কিন যুদ্ধজাহাজ, মিত্র দেশগুলোর রণতরী এবং বাণিজ্যিক তেল ট্যাঙ্কার সবই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। কে দিল ইরানকে এই প্রযুক্তি? এই নতুন ড্রোন ইরানের নিজস্ব আবিষ্কার নাকি কোনো বিদেশি প্রযুক্তির রূপান্তর? পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন ইরান পূর্ব রাশিয়া ও চীনের প্রযুক্তি ব্যবহারের ইতিহাস রাখে, তবে এবার তারা নিজস্ব কিছু করেছে। এই পানির নিচের মৃত্যুদূত হয়তো শত্রুদের রাতের ঘুম কেড়ে নেবে। বিশ্ব এখন দিশেহারা, কিভাবে আটকাবে এই হুমকি। নৌবাহিনীগুলোকে এখন নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরিতে মনোযোগ দিতে হবে। উন্নত সোনার সিস্টেম, এআই চালিত নজরদারি ড্রোন এবং সমুদ্রতলে বাধা বসানোর কৌশল গ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছু করার আগেই যদি ইরানের এই অদৃশ্য শিকারী আঘাত হানে, বিশ্বব্যাপী সামরিক প্রতিযোগিতার নতুন দিগন্ত। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন ইতিমধ্যেই সাবমেরিন যুদ্ধ প্রযুক্তিতে এগিয়ে আছে, কিন্তু ইরানের নতুন এই পানির নিচের আত্মঘাতী ড্রোন সমুদ্রতলের যুদ্ধের চিত্র পুরোপুরি বদলে দিতে পারে। শেষ কথা, আধুনিক যুদ্ধের গতি বদলে দিচ্ছে ইরান। একটি নতুন সামরিক বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিশ্ব। ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন শত্রুর চোখে ধুলো দিয়ে আঘাত হানতে প্রস্তুত। সমুদ্রের গভীর থেকে উঠে এসে নিমিষেই ধ্বংস করে দিতে পারে যুদ্ধজাহাজ, তেল ট্যাঙ্কার কিংবা সামরিক ঘাঁটি। মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘণ্টাধ্বনি, ইলন মাস্কের হুঁশিয়ারিতে উত্তাল বিশ্ব। ওয়াশিংটনের আকাশে যেন বজ্রের গর্জন। ইলন মাস্কের মরণ হুঁশিয়ারি যেন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের দিকেই ইঙ্গিত করছে। পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মরণফাঁদ, এই সতর্কবাণী ছুঁড়ে দিয়েই ক্ষান্ত হননি টেসলা স্পেসএক্সের এই কর্ণধার। ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা মাস্কের কথায় ফুটে উঠেছে মার্কিন সেনাবাহিনীর অদক্ষতা, অস্ত্র নির্মাণের গলদ আর ভবিষ্যৎহীন কৌশলগত পঙ্গুত্ব। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে ইরান। মাস্কের সতর্কবার্তার পর বিশ্বজুড়েই প্রশ্ন, পরবর্তী যুদ্ধ কি ইরানের সঙ্গেই? আর সেটাই কি মার্কিন সাম্রাজ্যের পতনের সূচনা করবে? ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান পদে নিয়োগপ্রাপ্ত মাস্ক নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে উল্লেখ করেছেন। মাস্কের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, ড্রোন এআই হবে আমেরিকার কফিনের শেষ পেরেক। মার্কিন প্রতিরক্ষা বাজেট $850 বিলিয়ন। মাস্কের মতে এ শুধু অর্থের আগুনে পুড়ছে কাঁচা লোহা। এক্স প্ল্যাটফর্মে তিনি ঝাঁপিয়ে পড়েছেন পেন্টাগনের গলদ উন্মোচনে। তিনি জানিয়েছেন, গতকালের যুদ্ধের অস্ত্রে আজকের রণকৌশল চলে না, ইউক্রেনই তার প্রমাণ। ড্রোন যোগে মানব সেবার মৃত্যু ঘণ্টা বাজছে। ইরানের ড্রোন স্রোতের কাছে মার্কিন F-35 স্টেলথ যুদ্ধবিমান কি টিকতে পারবে? আর এআই চালিত অস্ত্র? মাস্ক সতর্ক করেছেন টার্মিনেটর পরিস্থিতির। মাস্ক লিখেছেন, যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয়, তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে। যুক্তরাষ্ট্র থেকে ইরান, আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় ইরান যেন নতুন করে জেগে উঠেছে। তিনি মার্কিন হুমকিকে উড়িয়ে দিয়েছেন বজ্রকণ্ঠে। আমেরিকা মুখে ফেনা তুললেই ইরানের ক্ষেপণাস্ত্রের মুখে পড়বে। 2015 সালের পারমাণবিক চুক্তি ভেঙে ট্রাম্প যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন, তার জবাব ইরান কি দেবে স্টেলথ ড্রোনে, হাইপারসনিক মিসাইলে? বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইরানের পরমাণু কর্মসূচি এখন চীনের টেকনোলজি ও রাশিয়ার সামরিক পরামর্শে বহুগুণ শক্তিশালী। গোপনে তৈরি হচ্ছে শাহাব-6, 4500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র, যা ইউরোপ থেকে ইসরায়েল সব টার্গেট ধ্বংসে সক্ষম।
জিওপলিটিক্যাল চেস গেম। মস্কো, বেইজিং, তেহরানও এখন মানচিত্রে ত্রিভুজ। রাশিয়ার X-500 মিসাইল ডিফেন্স, চীনের ড্রোন স্যাটেলাইট নেটওয়ার্ক সবই এখন ইরানের হাতে। ক্যাসপিয়ান সাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে 3 মিত্র। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টে ধরা পড়েছে ইরানের বিপ্লবী গার্ডের হাতে এখন 2000+ সুইসাইড ড্রোন রয়েছে, যা ইউক্রেনীয় মডেলের চেয়েও ধ্বংসাত্মক। বিশ্লেষকরা সতর্ক করছেন, ইরান আমেরিকা যুদ্ধ মানেই বিশ্বযুদ্ধ, কারণ রাশিয়ার কালিপ্রো মিসাইল ও চীনের সাইলো ড্রোন তখন টাইপরাইটারের মতো ক্লিক করবে ওয়াশিংটনের বিরুদ্ধে। চিত্রটা এখন এমন, মাস্ক যেন টাইটানিকের ডেক থেকে চিৎকার করছেন, হিমশৈল সোজা সামনে, অথচ ক্যাপ্টেন ট্রাম্প বাজিয়ে চলেছেন মার্কিন অজেয়তার সুর। কিন্তু বাস্তবতা কি? 2003 সালের ইরাক আক্রমণে মার্কিনরা 30 দিনে বাগদাদ দখল করেছিল। আজ ইরানের সামনে দাঁড়ালে পরিস্থিতি ভিন্ন। ইতিহাস সাক্ষী, প্রতিটি সুপার পাওয়ারের পতন শুরু হয়েছিল অদূরদর্শিতায়। রোমান সাম্রাজ্য থেকে ব্রিটিশ ঔপনিবেশিকতা সবই ধসে পড়েছে আত্মতুষ্টিতে। মাস্কের সতর্কবার্তা কি ট্রাম্প কানে নেবেন, নাকি টুইটার যুদ্ধে ব্যস্ত মার্কিন নীতি নির্ধারকরা দেখতেই পাবেন না? ইরানের ড্রোন স্রোতকে রচনা করবে ওয়াশিংটনের পতন। তবে একথা স্পষ্ট, পাশার দান এখন ইরানের হাতে, রুশ চীনা ছায়ায়। আমেরিকা কি যুদ্ধ ছাড়া থাকতে পারে না? একটি দেশ যার পুরো ইতিহাস জুড়েই যুদ্ধ। 248 বছরের মধ্যে 232 বছর আমেরিকা সরাসরি যুদ্ধে লিপ্ত। শুধু 6% সময় তারা ছিল শান্তিতে। কেন? এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? গণতন্ত্র রক্ষার নামে যুদ্ধ, স্বাধীনতা ছড়ানোর নামে আগ্রাসন, নাকি এর পেছনে রয়েছে বিশাল এক অর্থনৈতিক চক্র, অস্ত্র ব্যবসা, তেল দখল, রাজনৈতিক আধিপত্য? বিশ্বজুড়ে আমেরিকার সামরিক অভিযান ও গোপন অভ্যুত্থানের চাঞ্চল্যকর বিশ্লেষণ। বেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ট্রাম্পের সাথে এক ফোন আলাপে বলেছেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ। পার্স টুডে জানিয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র একবার মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে আসক্ত বলে অভিহিত করে বলেছিলেন, এই দেশটি বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে সম্ভবত এই দাবিটি সত্যের অপলাপ হবে না। প্রতিটি যুগেই যুদ্ধ। 1846 মেক্সিকো আক্রমণ, 1811 থেকে 1890 আমেরিকান আদিবাসীদের উপর গণহত্যা, 1917 প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ, 1945 হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা, 1953 ইরানি অভ্যুত্থান, 1965 ভিয়েতনাম যুদ্ধ, 2001 থেকে 2023 আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন। যুদ্ধ মানে আমেরিকার শক্তি। আমেরিকা কি সত্যি স্বাধীনতা ও গণতন্ত্র ছড়ানোর জন্য যুদ্ধ করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক অর্থনৈতিক চক্র? যুদ্ধের অর্থনীতি। $238 বিলিয়ন অস্ত্র বিক্রি। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার 51% মার্কিন কোম্পানিগুলো। তেল, কৌশলগত এলাকা, সামরিক ঘাঁটি। আজ 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। কিন্তু আমেরিকা কেন এত যুদ্ধ করে? অস্ত্র নির্মাণ শিল্পের বিশাল লাভ। আমেরিকার অর্থনীতির বিশাল অংশই অস্ত্র বিক্রির ওপর নির্ভরশীল। যুদ্ধ থাকলেই অস্ত্র বিক্রি হবে, তাই যুদ্ধ থামানো যাবে না। তেল ও প্রাকৃতিক সম্পদ দখল। মধ্যপ্রাচ্যে হামলার আসল কারণ কি গণতন্ত্র প্রতিষ্ঠা, নাকি তেল দখল? সামরিক শক্তির বিস্তার। আজ বিশ্বের 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন। যে দেশ আমেরিকার আধিপত্য মেনে নেয় না, সেখানে অভ্যুত্থান হয়। নতুন লক্ষ্য, কানাডা দখলের হুমকি, পানামা খাল পুনরুদ্ধারের পরিকল্পনা, গ্রিনল্যান্ড কেনার চেষ্টা। এই যুদ্ধগুলোর সময় এখনো স্পষ্ট নয় এবং মনে হচ্ছে এগুলো বর্তমানে মনস্তাত্ত্বিক পরিকল্পনার মধ্যে রয়েছে। আমেরিকার সম্প্রসারণবাদী নীতির কয়েকটি উদাহরণ মাত্র। তারা এমনকি প্রতিবেশীদের বিরুদ্ধেও একই নীতি গ্রহণ করেছে। যুদ্ধ আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক ডিএনএর একটি অংশ। আমেরিকার শান্তির প্রয়োজন নেই, কারণ তারা যুদ্ধ থেকে সম্পদশালী করে। কিন্তু এই পথ কি চিরকাল অব্যাহত থাকবে, নাকি বিশ্ব এই যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে? বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কনভয়, পারমাণবিক অস্ত্র পরিবহনের চাঞ্চল্যকর রহস্য। এই কনভয়ের দিকে চোখ তুলে তাকানোই যেন অপরাধ।
এটা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি বহর। এতে বহন করা হয় পারমাণবিক অস্ত্র। এত নিরাপত্তা যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এতটা পান না। কিন্তু কেন এই বাড়তি সতর্কতা? কি আছে এই কনভয়ের ভেতরে? কেনই বা এটাকে এতটা গোপন রাখা হয়? আজকে জানবো যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ট্রান্সপোর্ট কনভয়ের ভয়ঙ্কর গোপন তথ্য। এই কনভয়ের একটাই কাজ, বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু যদি কেউ এই কনভয়ের উপর হামলা করে তাহলে কি হবে? পারমাণবিক অস্ত্র ভুল মানুষের হাতে চলে যেতে পারে, সমগ্র বিশ্ব ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে। এ কারণেই এই কনভয়কে পৃথিবীর সবচেয়ে নিরাপদ কনভয় বলা হয়। কোথায় রাখা হয় পারমাণবিক অস্ত্র? বিশ্বে 12,515টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর 41% রয়েছে যুক্তরাষ্ট্রের দখলে। সক্রিয় পারমাণবিক অস্ত্র রাখা হয় বিমান বাহিনীর ঘাঁটিতে, নৌবাহিনীর যুদ্ধজাহাজে, ভয়ঙ্কর সাবমেরিনের গভীরে। কিন্তু বাকি হাজার হাজার নিউক্লিয়ার অস্ত্র সংরক্ষণ করে রাখা হয় মার্কিন মাটিতে। এগুলো ছড়িয়ে রাখা হয় নির্দিষ্ট জায়গায় কঠোর গোপনীয়তায়। কেন? যেন শত্রুপক্ষ হামলা চালিয়ে একবারেই সব ধ্বংস করতে না পারে। কিন্তু পারমাণবিক অস্ত্র স্থানান্তর করতে হয় কেন? বড় এক প্রশ্ন। উত্তর রক্ষণাবেক্ষণের জন্য। এই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের জন্য নয়, বরং নিরাপদে রাখার জন্য নিয়মিত পরীক্ষা করা হয়। পারমাণবিক অস্ত্রের মেশিনের যান্ত্রিক অংশে মরিচা ধরে যেতে পারে। ভেতরের ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম পরীক্ষা করা জরুরি। এই কাজ করতে পারমাণবিক অস্ত্রকে কেন্দ্রীয় কোনো ল্যাবে নিয়ে যাওয়া হয়। আর তখনই শুরু হয় বিশ্বের সবচেয়ে গোপন মিশন। নিরাপত্তার অবিশ্বাস্য ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র রক্ষার জন্য আলাদা একটি সংস্থা আছে, ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, NNSA। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যখন এই অস্ত্রগুলো রাস্তায় বের করা হয়। এখন প্রশ্ন, কিভাবে এই মারাত্মক অস্ত্র পরিবহন করা হয়? এই কনভয় সাধারণ রাস্তায় চলে, কিন্তু কেউ বুঝতেও পারে না। কনভয়ের আগে পেছনে থাকে পুলিশের গাড়ি, মাঝখানে থাকে সিক্রেট ট্রাক যা পারমাণবিক অস্ত্র বহন করে, চারদিকে সশস্ত্র সামরিক যান। এই সামরিক যানগুলো বুলেট প্রুফের চেয়েও শক্তিশালী। এগুলোকে বলা হয় বিয়ার ক্যাপ্ট, সুরক্ষার স্তর। প্রতিটি গাড়িতে থাকে 4 থেকে 6 জন ফেডারেল এজেন্ট। এরা সবাই সুপার ট্রেন্ড কমান্ডো। সাথে সাথে লাখ লাখ রাউন্ড গুলি। যদি কেউ আক্রমণ করে সাথে সাথে পাল্টা আঘাত করবে এজেন্টরা। প্রয়োজনে আসবে ব্যাকআপ ফোর্স। অভেদ্য ট্রাক, যে ট্রাকে পারমাণবিক অস্ত্র বহন করা হয় তা বিশেষ ধরনের স্টিল দিয়ে তৈরি। এটাকে কোনো বিশেষ যন্ত্র দিয়ে কাটা যায় না, ড্রিল মেশিনেও এই বডির উপর কাজ করে না। দুর্ঘটনা হলেও ট্রাকের গঠন ভাঙবে না। এভাবেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হয়।